হ্যালো বন্ধুরা, আমি সংগ্রাম আর কুকিং উইথ সংগ্রাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ব্লগটি কলকাতা থেকে ইউএসএ গিয়ে কিভাবে শিপে জয়েন করা সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো সবার আগে চলো যাওয়া যাক। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এখন কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা প্রায় বিকেলের দিকে বেরিয়েছিলাম। তো যেতে যেতে ভাবলাম যে রাস্তার ধারে একটা সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। তো আমরা ভাবলাম সেখান থেকে কিছু চা স্ন্যাক্স খেয়ে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন দোকানটা খুবই সাজানো গোছানো ছিল, আমার খুবই ভালো লেগেছে দোকানটা। তো আমরা সেখান থেকে গিয়ে চা এবং স্ন্যাক্স অর্ডার করে নিই। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, তো ভাবলাম যে তাহলে বিকেলের টিফিনটা সেরে নেওয়া যাক। তো দোকানটা লোকেশন হচ্ছে ঠিক আরামবাগ থেকে কিছুটা দূর গিয়েই। তো দেখতে দেখতে আমাদের চাও রেডি হয়ে গেছিলো, এখানে আমাদেরকে চা দিয়ে চলে গেল। তো চা খাওয়ার পরে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা কলকাতা এয়ারপোর্টের দিকে। তো দেখতেই পাচ্ছ রাত্রি অনেকটাই হয়ে গেছিলো, প্রায় 7টা সাড়ে 7টা বেজে গেছিলো কলকাতা এয়ারপোর্টে পৌঁছতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কলকাতা এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা খুবই সুন্দর। বাইরে থেকে আমাদেরকে আসতে হয়েছিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এটা হচ্ছে আন্তর্জাতিক প্রস্থানের যে এরিয়া সেখানে। তো সবাইকে টাটা বাই বাই বলে আমি ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে খানিকটা দেখলাম এরকম ভিউ লাগছে। আমার ছিল কাতার এয়ারওয়েজ, তো প্লেন ছাড়ার অনেকটা সময় ছিল। তো সেজন্য আমি ভাবলাম তোমাদেরকে একটু জায়গাটা একটু ভালোভাবে ঘুরে দেখাই। তো আমি একটু ভালোভাবে তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এই পিছন দিকে দেখতে পাচ্ছ যে জায়গাটা, এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখান থেকে যে সমস্ত আন্তর্জাতিক বিমান যায় সমস্ত বিমান এখান থেকেই যায়। তো দেখতেই পাচ্ছেন এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুবই সাজানো গোছানো এয়ারপোর্ট। আমাদের ইন্ডিয়ার মধ্যে আমার তো কলকাতা এয়ারপোর্ট বেস্ট লাগে, তাছাড়াও মুম্বাইও আছে। আর এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা দোকান বলবো না, এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ অফিস যেটা বলে। তো এখান থেকে বিভিন্ন দেশের মুদ্রা তুমি এক্সচেঞ্জ করতে পারবে। অবশেষে আমি চলে এলাম কাতার এয়ারলাইন্সের কাউন্টারে। আর এসে দেখি কাউন্টার পুরোই ফাঁকা, কোথাও কিছু ছিল না। তো আমাকে ওয়েট করতে বললো। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাতার এয়ারওয়েজের চেক ইনের যে জায়গাটা, সেই জায়গাটা। তো এখনও কেউ ছিল না সেরকমভাবে, টাইম হাতে অনেকটাই ছিল। আর চেক ইনের পরে এই যে এইখানে হচ্ছে ইমিগ্রেশন হয়, যেখানে আপনার পাসপোর্ট ভিসাতে স্ট্যাম্প লাগাবে। তো এই চেক ইনের পরে এখানে ইমিগ্রেশনের জন্য যেতে হবে। চেক ইন হয়ে যাওয়ার পরে অবশেষে আমি বোর্ডিং পাস আমার হাতে পেয়ে যাই। দেখতেই পাচ্ছ আমার বোর্ডিং পাস। তো বোর্ডিং পাসে দেওয়া থাকবে গেট নাম্বার। তো আমার গেট নাম্বার ছিল 12। সো আমি 12 গেট নাম্বারটা খুঁজে নিই। তো তারপরে আমি 12 গেট নাম্বারের সামনে যেতে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের দোকান আছে, তার মধ্যে থেকে এইটা হচ্ছে ডিউটি ফ্রি। তো এর কথাটা আমি পরে আসছি, কারণ আমি এর ভিতরটা ঘুরে একটু এক্সপ্লোর করতে চাই। এই দোকানটার বিশেষত্ব হচ্ছে এখান থেকে তুমি যে কোনো কান্ট্রিতে, যে কোনো দেশেতে তুমি যে কোনো লিকার নিয়ে যেতে পারো। তো আমি কথা বলতে বলতে আমি গেটটাও খুঁজছিলাম। তো কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরে গেটটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি মনে হয় ভুল রাস্তায় যাচ্ছি। তো আমি গেটটা খোঁজার চেষ্টা করব প্রথমে। অবশেষে আমি আমার গেটটা খুঁজে পেয়েছি, যেখানে দেখতে পেলাম এই যে দেখতেই পাচ্ছেন 12 নম্বর গেট। আমাকে এখানে ওয়েট করতে হবে প্লেন ছাড়ার আগে পর্যন্ত। তো আমি তবু কনফার্ম হওয়ার জন্য আমি একবার চেক করে নিলাম। এখানে অনেক রকম সাইনবোর্ড দেওয়া থাকে। তো আমি একটু দেখছিলাম যে হ্যাঁ আমার প্লেনটা ঠিক টাইমে আছে কি না, আর হচ্ছে ঠিক জায়গায় আমি আছি কি না। তো এখানে আমি দেখতেই পাচ্ছি যে প্রথম থেকে 1 2 3 4 5 নাম্বারে দেখতেই পাচ্ছি যে কাতার এয়ারপোর্টে আছি দোহা বলে, কাতার এয়ারলাইন্সের যে দোহা বলে আছে অপশান। 12 নাম্বার গেট থেকে ছাড়ছে। তবু মুখ্য সূক্ষ্ম মানুষ তো, সেই জন্য কনফার্ম হওয়ার জন্য একটু সময় নিয়ে দেখলাম বাংলাতেও দেখাচ্ছে যে একই দেখাচ্ছে। তো অবশেষে আমি সেখান থেকে চলে এলাম। এসে দেখলাম যে হ্যাঁ এখন অনেক একটা হাতে টাইম আছে। তো বাইরে দেখি যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বাইরেটায় দেখতেই পাচ্ছ, মানে এখান থেকে প্লেন যাওয়ার কথা, তো এখানে প্রচণ্ড বৃষ্টির জন্য বাইরে একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না সেরকমভাবে। এখানে অনেক রকমের প্লেন দাঁড়িয়ে আছে। তো ভাবলাম জায়গাটা একটু ঘুরে দেখা যাক। তো এখানে দেখছি একটা ঠাকুরের মূর্তি আছে, ভালো মা দুর্গার মূর্তি, আমার যেটা খুবই ভালো লেগেছে। আর সেখান থেকে একটু আরও বেশি আমি ঘুরে দেখলাম গোটা এরিয়াটা, গোটা এয়ারপোর্টটা, কারণ হাতে আমার অনেকটা টাইম ছিল। তো সে কারণে আমি ভাবলাম টাইম ওয়েস্ট করে কী হবে, একটু যাই ঘুরে দেখে আসি আমি গোটা এয়ারপোর্ট। তো যেতে থাকলাম সামনের দিকে। ঘুরতে ঘুরতে
আমি দেখতে পেলাম আবার সে ডিউটি ফ্রি। তো আমি ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। ডিউটি ফ্রি এটা হচ্ছে এমন জায়গা যেখান থেকে তুমি পৃথিবীর যে কোনো দেশেতে তুমি যে কোনো লিকার কিংবা অ্যালকোহলিক ড্রিঙ্কস যে কোনো কিছু তুমি নিয়ে যেতে পারো। কিন্তু আমি সেখানে ভিতরে গিয়ে জাস্ট দেখার চেষ্টা করেছিলাম কী কী অ্যালাউড আছে বাইরে নিয়ে জানার জন্য। তো আমি ভিতরে যেতেই তারা স্ট্রিক্টলি মানা করলো যে না, ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। সো আমি ভিডিও বন্ধ করে দিলাম, কারণ ভিডিও বন্ধ করে দিতে হয়েছিল আমায়। আমি সেখানে একটু এক্সপ্লোর করে বাইরেতে বেরিয়ে এলাম। তো বাইরে এসে দেখি যে আরও অন্যান্য দোকান ছিল। তো দোকানে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, আমি শুধু জাস্ট এক্সপ্লোর করছিলাম জায়গাটা। তো দোকানে গিয়ে দেখলাম যে যে জিনিসের প্রচণ্ড দাম, প্রচণ্ড যেটাকে বলে সেটাই প্রচণ্ড দাম। তো আমি সব কিছু না নিয়ে আমি একটু এগিয়ে গেলাম আর একটু সামনের দিকে। তো দেখতে পেলাম একটা কফি শপ আছে এদিকে দেখতে পাচ্ছি আরও সব যারা যাত্রীরা আছে তারা ওয়েট করছে। তোমাদের আরেকটা জিনিস দেখায় চলো। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে ব্যস্ততম জায়গা, মোবাইল চার্জিং পয়েন্ট। আর এই যে আমি তোমাদেরকে দেখাতেই পাচ্ছি যে দাম এক একটা কফির দেখতেই পাচ্ছ 400-500 টাকার মধ্যে আছে দাম। ঠিক আছে, আমরা তো ভাবলাম যে প্লেন ছাড়তে দেরি আছে, তো কফি শপে গিয়ে একটা কফি অর্ডার করে নিলাম। তাকে জিজ্ঞাসা করলাম যদি নিজের মূল্যবান কিছু দুটি সম্পদ আপনাকে বন্ধক রেখে যদি আমাকে একটা কফি দেওয়া যায় তাহলে খুবই উপকৃত হতাম, কিন্তু সে না বলে নিচে চলে গেল। তার কিছুক্ষণ পরে দেখলাম যে না, তাহলে তো নিজের পয়সা থেকেই কিনে খেতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি তাকে বললাম ঠিক আছে, একটা তাহলে কফি দিয়ে দাও। তো বললো যে হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তো তারপরে আমি কফি অর্ডার করে নিচে স্ন্যাক্সের দিকে দেখতে থাকলাম যে কিছু আমি ভালো মতো পাই কিনা খাবার জন্য। আর এটাই সেই সব থেকে কষ্টতম মুহূর্ত যেখানে আমাকে আমার কার্ড বের করে ভাইকে দিতে হলো। তো ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই, একটা কফি খেতে পারা যায়। তো এখানে ভাই সাহেব আমার কার্ডটা সোয়াইপ করে একটা কফি বানাতে শুরু করলো। আর আমি ততক্ষণ নিচে চেক করতেছিলাম যে আর কি আইটেম আছে ভালো খাবার মতো, কিন্তু দেখলাম যে যার দাম সেখানে কিছু জিনিস তো খাওয়া তো দূরের কথা, খিদে এমনি মিটে গেল আমার। তো আমি ওখানে কিছু না খেয়ে আমি জাস্ট শুধু একটা কফি নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দাম এক একটা 410, 420, একটা শুধুমাত্র বাটার ক্রোজনের জন্য 320 টাকা পে করতে হবে। বললাম ঠিক আছে, শুধু কফি দেন তাহলে। তো কফি দেখতেই পাচ্ছ, কফি রেডি হচ্ছিল আমাদের। তো কফি রেডি হতে হতে আমি ভাইয়ের সাহেবের সাথে পয়সা মিটিয়ে নিলাম। আর এখানে কফি নিয়ে আমি একটু বাইরের দৃশ্যটা উপভোগ করে কফি খেতে খেতে, একটু বাইরে বৃষ্টি হচ্ছে, ঘরের জন্য চিন্তা, সব কিছু মাথায় রেখে কফি খেতে খেতে একটু বাইরে দিয়ে দেখতে রাখলাম। দেখলাম হ্যাঁ, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, সেই বৃষ্টি থেমেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম প্লেন ছাড়ার জন্য। বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। অবশেষে আমরা রেডি প্লেনে ওঠার জন্য। তো আমরা প্লেনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। দেখতেই পাচ্ছ সবাই একে একে লাইন দিয়ে প্লেনের দিকে যাচ্ছে এগিয়ে। তো আমরাও সেই মতো একে একে সব প্লেনের দিকে গেলাম। অবশ্যই বোর্ডিং পাসটি হাতে রেডি রাখবেন, তো কারণ যারা প্লেনে ঢোকাচ্ছিল ভিতরে, তো তারা বোর্ডিং পাস চেক করে তারপরে ঢোকাচ্ছিল। তো এটাই হচ্ছে আন্তর্জাতিক প্লেন যেগুলো ভারতের বাইরে যায়। তো দেখে ভাববেন না যে এই সিটগুলো আমাদের জন্য, এগুলো একদমই আমাদের জন্য না, এগুলো হচ্ছে বিজনেস ক্লাসদের জন্য। আমাদের জন্য তো রয়েছে পিছনে ইকোনমি ক্লাস। তো আমরা বিজনেস ক্লাস পিছনে ফেলে রেখে ইকোনমি ক্লাসের দিকে এগিয়ে গেলাম। আর আমি আমার নিজের সিট খুঁজতে থাকলাম। আমার সিট নাম্বার ছিল 31K। সো আমাকে খুঁজতে হবে 31K। তো 31K উপরেই লেখা থাকে সিটে, আর সিটের উপরেই লেখা থাকে এক একটা সিট নাম্বার। তাছাড়াও নিচেও দেখতে পাবে সিটের পেছনের দিকে লেখা আছে 31K। তো আমি 31K সিট দেখে বসে পড়লাম আর আমাদের প্লেন শুরু করলো যাওয়া। তো অবশেষে আমরা উড়ে গেলাম কলকাতার থেকে। রাতের আকাশ খুবই সুন্দর লাগছিল কলকাতা শহরটাকে। বাইরে থেকে জানলা দিকে হালকা বৃষ্টির জন্য একটু আবছা লাগছিল, কিন্তু যা কলকাতা শহরের যে আলো, সে আলো দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর লাগছিল দেখতে। অনেকটাই নাইট ভিউটা খুবই সুন্দর কলকাতা শহরের। তো একটু বাইরের দিকে জানলা দিকে দেখানোর চেষ্টা করব। আমার ছিল উইন্ডো সিট, তো বাইরের ভিউটা ভালোই দেখতে পাচ্ছিলাম আমি। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, বাইরের ভিউটা খুবই সুন্দর ছিল। তো অবশেষে আমরা প্লেনের মধ্যে জার্নি শুরু হলো।
কিছুক্ষণ ফ্লাইটের মধ্যে থাকার পর অবশেষে তারা আমাদেরকে খাবার দিয়ে গেল। দেখলাম যে শুধুমাত্র একটা পাউরুটি আর তার সাথে কিছু কাটা ফল দিয়ে গেছে। কি করব বন্ধুরা, খেতে তো হবেই, পেট আছে মানে খাবার তো খেতেই হবে। তো আমি এত কিছু না ভেবে একটু ভালোভাবে দেখে নিলাম যে কি আছে ভিতরে। তো ভিতরে একটু হালকা করে খুলতেই একটু হালকা সুগন্ধ বেরিয়ে এলো ভালো। দেখলাম ভিতরে দিয়েছে তারা আমাকে চিকেনের একটা গ্রেভি, আর তার সাথে ছিল পরোটা, তার সাথে ছিল কিছু কাটফ্রুট, আর ছিল একটা ডেজার্ট টাইপের কিছু, যেটা আমি নিজেও বুঝতে পারিনি কি ছিল সেটা, কিন্তু খেতে মিষ্টি লাগছিল, ভালোই লাগছিল। তো দেখতেই পাচ্ছ একটা ভেজিটেবল চপের মতো ছিল একটা, তোমার তার সাথে কাটফ্রুট আর পরোটা আর চিকেন, আর পাশে আমি একটা কফি নিয়ে নিয়েছিলাম। বললাম একটু দুধ মিশিয়ে দিতে, কিন্তু তারা ব্ল্যাক দিয়ে চলে গেল, বললো দুধ নেই আমাদের কাছে। তো ঠিক আছে বন্ধুরা, ব্ল্যাক কফি নিয়ে চালিয়ে দেবো, কোনো অসুবিধার কিছু নেই। আর এখানে দেখতে পাচ্ছ একটা ছোট পাউরুটির মতো ছিল, আর এই যে এই জিনিসটা বলছিলাম এটা ডেজার্ট, তো এইটাই হচ্ছে সে ডেজার্টটা, আমি যেটা বুঝতে পারিনি কী রকম, কিন্তু খেতে ভালোই লাগছিলো, মিষ্টি লাগছিলো, তো খেয়ে নিলাম। আর তার সাথে ছিল কাটফ্রুট। ভালোই হলো অবশ্য ডিনারটা। তো ডিনার করে নেওয়ার পরে আমরা আবার চলতে থাকলাম। অবশেষে সকাল হয়ে গেল, বাইরের দিকের ভিউটা একটু দেখাবো। তো খুবই সুন্দর ছিল বাইরের আকাশটা, রৌদ্রোজ্জ্বল আকাশ। তো দেখতে দেখতে অনেকটাই আমরা বিমানের মধ্যে অনেকক্ষণই কাটিয়ে দিলাম। তো এবার ছিল নাম্বার পালা। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম দোহা এয়ারপোর্টে। হ্যাঁ, দোহা এয়ারপোর্টে, এটা হচ্ছে কাতারেরই একটা জায়গা দোহা। তো দোহা এয়ারপোর্টে এসে আমরা পৌঁছালাম। অবশেষে দোহা এয়ারপোর্টে এসে পৌঁছানোর পরে প্লেনের বাইরে আমরা বেরিয়ে এলাম আর হাঁটতে থাকলাম পরবর্তী ফ্লাইটের জন্য। এখানে দেখতে পাচ্ছ দুই দিকে রাস্তা আছে, একটা হচ্ছে ব্যাগেজ ক্লেম আর একটা হচ্ছে ট্রান্সফার টু দ্য আদার ফ্লাইট। তো আমরা অবশ্যই ট্রান্সফারটাতে যাব, কারণ আমরা এখানে যাচ্ছি না, আউট হচ্ছি না, এখানে আমাদেরকে ব্যাগ নেওয়ার কোনো দরকার নেই। ব্যাগটা অটোমেটিক প্লেনের লোকেরা এক বিমান থেকে আরেক বিমানে ট্রান্সফার করে দেবে। তো আমরা অবশ্যই ট্রান্সফারের লাইনে গেলাম, যেখানে সবাই যাচ্ছিল ট্রান্সফার, যারা যারা অন্য প্লেনে যে অন্য জায়গা যাওয়ার কথা ছিল। তো বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক যে প্লেনগুলো হয় সেগুলো একইভাবে যায় না, সেগুলোকে ট্রান্সফার হয়ে হয়ে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। তো আমরা আগিয়ে গেলাম দোহা এয়ারপোর্টে। এয়ারপোর্টটা খুবই সুন্দর, খুবই চকচকে, খুবই ক্লিন ছিল একদম, আর খুবই এক্সপেন্সিভ এয়ারপোর্ট ছিল যেটাকে বলে। তো এখানে পাশাপাশি যে দোকানগুলো ছিল, নানা রকম যে শপগুলো ছিল, তো খুবই সুন্দর চকচকে সাজানো গোছানো। তো আমি অনেকক্ষণ পরে লক্ষ্য করলাম যে আমাদের হাতে বেশি টাইম নেই, শুধুমাত্র 1 ঘন্টা টাইম আছে। তো আমাদেরকে বেশি কোথাও না ঘুরে আমাদেরকে সোজা যেখান থেকে প্লেন ছাড়বে সেখানে চলে যেতে হবে। তো আমার যে প্লেন ছাড়ার যে গেট নাম্বারটা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। তো সেটার জন্য আমি অনেকক্ষণই চেষ্টা করলাম এদিক ওদিক খোঁজার জন্য, আমি কোনো মতেই গেটটা খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে আমি হেল্প নেওয়ার চেষ্টা করলাম, আমি একে ওকে দেখতে লাগলাম যে কোথাও হেল্প পাই কি না। অবশেষে কারো হেল্প না পেয়ে আমি নিজেই খুঁজতে থাকলাম, এগিয়ে যেতে লাগলাম। অবশেষে একজনকে দেখতে পেলাম যে হেল্প করছিল, গাইড ছিল। তো তাকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে হ্যাঁ, এদিকে সোজা এক্সকেলেটার ধরে উপরে উঠে মেট্রো ধরে যেতে হবে অন্য জায়গাকে। তো সেই জন্যই বন্ধুরা আমি খুঁজে পাচ্ছিলাম না গেটটা, কারণ একটা এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে ওখানে যেতে গেলে মেট্রোর মধ্যে দিয়ে যেতে হচ্ছিলো, যেটাতে 5 মিনিট 10 মিনিট টাইম লাগছিলো মেট্রোতে। অবশেষে আমি চলে এলাম যেখান থেকে প্লেন ছাড়বে সেখানে। তো সেখানে এসে দেখি এয়ারপোর্টটা যা সুন্দর চকচকে, কোনো একটা শপিং মলের থেকে কম না। শপিং মলও এর থেকে মানে তুচ্ছ হয় এর কাছে। তো দেখতেই পাচ্ছ খুবই চকচকে, খুবই সাজানো গোছানো এয়ারপোর্ট। তো আমি একটু ভিউটা দেখানোর চেষ্টা করব। সুন্দর চকচকে একদম এয়ারপোর্ট, আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা অবশেষে আমরা যেতে থাকলাম আমাদের যেখানে প্লেন ছাড়বে সেদিকে। তো আমাদের ছিল গেট নাম্বার 19। তো সেই জন্য আমি গেট নাম্বার 19টার দিকে যাচ্ছিলাম। তো সামনেই দেখতে পাচ্ছি একটা এসকেলেটার আছে, যেখান থেকে আমাকে গিয়ে উপরে উঠতে হয়েছিল। তো উপরে উঠে আমি দেখতে পাই যে হ্যাঁ, আমাদের চেক ইন হয়ে গেল এখানে।
তো তারপরে আমরা প্লেনের দিকে এগিয়ে গেলাম। তো এটাই ছিল আমাদের সেই প্লেন যেটা দোহা থেকে আমেরিকা পর্যন্ত যাবে। তো আমরা যাচ্ছিলাম বন্ধু আমেরিকার সিয়াটেল। তো সেখান থেকে গিয়ে তারপরে আমি জাহাজে জয়েন করব। সবাই আস্তে আস্তে প্লেনের দিকে এগাতে থাকলো। আমি আমার হাতের মধ্যে পাসপোর্ট আর বোর্ডিং পাসটা রেডি করে নিলাম। দেখতেই পাচ্ছ কাতার এয়ারওয়েজ, এটাও কাতার এয়ারওয়েজ ছিল। তো অবশেষে আমি প্লেনের ভিতর ঢুকে পড়লাম। এখানে দেখতেই পাচ্ছ এয়ার হোস্টেসরা সব হেল্প করছিল যারা পারছিল না সিট খোঁজার জন্য। আবারও দেখতে পাচ্ছি সামনে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম ক্লাস বা বিজনেস ক্লাস, আর পিছনে আমাদের ইকোনমি ক্লাস ছিল। তো আমি সিট খুঁজে বসে পড়লাম। তো আবারও ছিল আমার উইন্ডো সিট। তো আমি একটু বাইরে দিয়ে দেখলাম যে আরও অন্যান্য অনেক রকমের প্লেনই দাঁড়িয়ে আছে এখানে। তো সবাই কোনো না কোনো গন্তব্যস্থল দিকে যাওয়ার কথা। তো অবশেষে আমি প্লেনের ভিতরেই ওয়েট করতে থাকলাম প্লেন ছাড়া পর্যন্ত। বাইরে আরও অন্যান্য অনেক প্লেন দাঁড়িয়ে ছিল, দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা। তো বন্ধুরা অবশেষে আমার প্লেন রওনা দিল ইউএস এর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ প্লেন উপরে উঠে গেছে অনেকটাই। তো বাইরের দিকে দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যে বরফ জমে আছে। আর হ্যাঁ, কলকাতা থেকে এখানে প্রচণ্ড ঠান্ডা, এখনই ঠান্ডা শুরু হয়ে গেছে এখানে। তো আমরা যেতে থাকলাম। খানিকক্ষণ প্লেনের মধ্যে থাকার পর দেখলাম খাবার নিয়ে চলে এলো এয়ার হোস্টেসরা। তো খাবার দিয়ে গেল, আবারও একটা বান ছিল, তার সাথে একটা সারপ্রাইজ বক্স যার মধ্যে কিছু না কিছু থাকবে, সেটা তো আমি জানি, কিন্তু কি থাকবে সেটা আমি জানি না। তো তার সঙ্গে দিয়েছিল কিছু কাটফ্রুট। আবারও সেই ডেজার্টটা আমি এখনও বুঝতে পারছি না এই ডেজার্টটা কীরকম। এর ভিতরে কিছু সিড ছিল আর খানিকটা ছিল সাবুদানা টাইপের। তো সেটার সাথে মানে সাবুদানা পায়াসাম টাইপের খানিকটা ছিল। আর এটাতে আমি উপরে লেখা আছে দেখতে পাচ্ছি পনির 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 তরকারি ও সামথিং, ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো আমি খুলে দেখলাম প্যাকেটটা কি আছে। তো লেটস খোলা যাক। ও নো, আবারও সেই একই পরোটা, তার সাথে এবারে পনিরের তরকারি। এবারে আর চিকেন ছিল না। আর তার সাথে তারা বলল যদি কিছু ড্রিঙ্কস নিতে চায়, যে কোনো ড্রিঙ্কস ফ্রি থাকে। তো আমি তার সাথে নিয়ে নিলাম একটা অরেঞ্জ জুস। তো তার সাথে পনিরের তরকারি, পরোটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আবার প্লেন চলতে লাগলো। পাহাড়, বাইরের ভিউ দেখতেই পাচ্ছ, পাহাড়, তার মাথার মধ্যে বরফ জমে আছে। সেই দেখতে দেখতে অনেকটা টাইম কেটে গেল। তারপরের মিলের টাইম হয়ে গেল। আবার তারপরের মিল দিয়েছিল কিন্তু রাইস। তো তার সাথে ছিল রাইস আর পনিরের তরকারি। এখানে ননভেজও ছিল, কিন্তু আমি একটু ভয় পাচ্ছিলাম ননভেজটা নিতে, কারণ জানি না কীরকম হবে। তো আমি ভেজটাই নেওয়ার চেষ্টা করলাম। তো তার সাথে রয়েছিল এখানে একটা সবজি টাইপের ছিল, ভাজা ভাজা টাইপের সবজি। আর তার সাথে এখানে একটা ক্যারামেল কাস্টার্ড ছিল। তো ক্যারামেল কাস্টার্ড বলতে আমাদের ওখানে প্রায় সিমুইয়ের টাইপের মতনই, কাস্টার্ডের মতনই, জেলি টাইপের। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নেমে গেলাম সিয়াটেলে। তো সিয়াটেলে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু ইউনাইটেড স্টেট। ফাইনালি আমরা ইউএসএতে চলে এসেছি। এটা ছিল ব্যাগ কালেক্ট করার জায়গা। ব্যাগ কালেক্ট করে আমরা হোটেলের দিকে রওনা হলাম। তো ফাইনালি আমরা হোটেলের রুমে এসে পৌঁছে গেছি। এটা ছিল হোটেলের রুম, খানিকটা এরকম। রুমটা খুবই সুন্দর ছিল দুজনের থাকার জন্য। হ্যাঁ, আমার সাথে আরেকজনকে রুম শেয়ার করতে হয়েছিল, সেও আমাদের একই জাহাজে জয়েন করবে। তো যারা জাহাজে জয়েন করবে তাদেরকে দুজনকে একই রুমে থাকতে দিচ্ছিল। তো আমি এদিক থেকে বাইরের ভিউটা একটু দেখাবো। বাইরে প্রচণ্ড গাড়ি পার্কিং ছিল। আর এই যে সামনে এই ডান দিকে, এই দিকেই ছিল এয়ারপোর্টটা। তো মোটামুটি এয়ারপোর্ট থেকে 5 মিনিট লেগেছিল গাড়িতে হোটেলের রুমকে আসতে, বেশি দূর ছিল না। তো বাইরে খুবই সুন্দর জায়গা, খুবই জায়গাটা ভালো। আর বাইরে দেখতেই পাচ্ছ সব নানা রকম গাড়ি, দামি দামি গাড়ি পার্কিং করা আছে, ঠিক আছে। তো আমি এসব ছেড়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম সেই রাতটা। তারপর দিনে সকালে উঠে আমাকে জাহাজে জয়েন করতে হতো। তো সেই জন্যে আমি সমস্ত কিছু লাগেজ টাগেজ নিয়ে চলে আসি এখানে। আমার সাথে আরও অনেকেই জাহাজে জয়েন করার জন্য ছিল।
তো এখানে আমি ব্রেকফাস্ট করে নিই সকালের। তো ব্রেকফাস্ট করে নিয়ে আমরা যেতে থাকি। দেখতেই পাচ্ছ বাইরে বাস চলে এসেছে আমাদেরকে নিয়ে জাহাজে যাওয়ার জন্য। তো আমরা সবাই একে একে বাইরে বেরিয়ে বাসের মধ্যে উঠতে থাকি। হ্যাঁ, এটাই সেই বাস যেই বাসে করে আমরা এখন জাহাজের কাছে যেয়ে পৌঁছবো। তো বাইরের ভিউটা অনেকটাই সুন্দর ছিল। বাইরে বেশ কুয়াশা দিয়েছিল হালকা হালকা, আর আবহাওয়াটা মানে খুবই ভালো ছিল। তার একটু আগে বৃষ্টি হয়েছে, তো আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। তো হ্যাঁ, এখানেই হচ্ছে এয়ারপোর্টটা, এদিকেই ছিল এয়ারপোর্টটা। আর এটা হচ্ছে সেই হোটেল যে হোটেলে আমি ছিলাম। তো বাসের মধ্যে আমরা উঠে গেছি ফাইনালি। তো বাসটা চলতে শুরু করলো, তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, দেখতেই পাচ্ছ বাসের কাঁচের মধ্যে বৃষ্টি। আর এখানে আমরা যে ছেলেগুলো আছি কজন, সবাই আমরা কিন্তু জাহাজেই জয়েন করবার জন্য যাচ্ছি। তো আমেরিকার রাস্তাঘাট এরকম ছিল, ট্রাফিক তো ছিল না, তবুও সিগন্যাল মেনেই যাচ্ছিলো। আর এখানে দেখতে পাচ্ছ নানা রকমের গাড়ি ছিল ভালো ভালো। তো এগুলো প্রচুর এক্সপেন্সিভ গাড়ি, যেগুলো আমাদের ইন্ডিয়াতে নেই বলতে গেলেই চলে সেরকম একটা। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে গেছি, পুরো শহরটা দেখতে পাচ্ছি এখান থেকে। আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণই হলো। তো রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে হ্যাঁ, রাস্তাঘাট খুবই সুন্দর, খুবই উন্নত শহর। তো আমরা যেতে লাগলাম শিপের দিকে। তো বন্ধুরা, অবশেষে আমরা দেখতে পাই আমরা শিপের কাছাকাছি এসে পৌঁছে গেছি। হ্যাঁ, ওই সামনে যেটা দেখতে পাচ্ছি ওটাই হচ্ছে জাহাজটা। তো আমি জয়েন করছিলাম ডিসকভারি প্রিন্সেস। তো তার সাথে ডকে, এটাই হচ্ছে সেই ডিসকভারি প্রিন্সেস। তার সাথে অন্য জাহাজও ডকিং ছিল সেই টাইমে। তো আমরা এখন একটু ঘুরে সেই জাহাজের কাছে যাব। তো এটা দেখতে পাচ্ছ একটা অন্য জাহাজ ছিল, আর তার সাথে আমাদের জাহাজটাও ছিল পাশেই। তো এটা হচ্ছে সেই ডক যেখান থেকে জাহাজ ছাড়ে। আবার এটা হচ্ছে সিয়াটেলের ডক। তো এটাই এখান থেকে জাহাজ ছাড়বে। তো এটা ছিল একটা অন্য শিপ, এটা হচ্ছিল হল্যান্ড আমেরিকা লাইনের ক্রুজ। আর আমাদেরটা ছিল ঠিক তার উল্টো দিকে। তো আমরা এগিয়ে গেলাম আমাদের শিপের কাছে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে হল্যান্ড আমেরিকা, এটাও খুবই বড় জাহাজ, বড় কোম্পানি এটাও। তো আর এদিকে এই যে এইটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের শিপ প্রিন্সেস। এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে এক একটা ফ্লোর শিপের। তো আমরা যাচ্ছিলাম তো শিপের কাছাকাছি। তো ফাইনালি আমরা শিপের কাছে এসে বাস থেকে নেমে গেলাম। এটাই হচ্ছে সেই ডিসকভারি প্রিন্সেস, দেখতেই পাচ্ছ খুবই বড় জাহাজ। আর এখানে এরপর আমার জয়েনিং হবে, আর এখানে আমি এখন আপাতত 9 মাস, এটাই আমার বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে। আর যদি শিপ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি এরকম শিপের আরও ভিডিও পেতে চাই তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।